আসসালামু আলাইকুম এভরিওয়ান। আলোর বাঁধন গল্পের 4 নাম্বার পার্ট। তো যারা এখনো 3, 2, 1 দেখেননি দেখে আসুন। তার বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। আধার আর কিছু না বলে দোতলায় সিঁড়ি বেয়ে উঠতেই জ্যোতি ডেকে উঠল, আধার ভাই আমার ফুল কই? আধার পিছন না ফিরেই উপরে উঠতে উঠতে গম্ভীর কণ্ঠে জবাব দিল, মনে নেই। জ্যোতির মুখটা চুপসে গেল। তিথি ডাইনিং রুমে এসে খাবারগুলো প্লেটে সাজিয়ে রাখতে রাখতেই বলল, তুমি হাজারবার বললেও ভাইয়া ফুল এনে দে না তোমাকে, তবু তুমি কেন বারবার ওইটাই চাও আপু? জ্যোতি একটা চেয়ার টেনে নিয়ে বসে বলল, আমার না খুব শখ তোর ভাইয়ের হাত থেকে ফুল নেওয়ার। তোমার শখ শখই থেকে যাবে, পূর্ণ আর হচ্ছে না, কারণ এখন ফুল নিয়ে এলেও সেটা ভাবিকে দিবে, তোমাকে দেন দিবে। ভুলে যাস না তোর ভাইয়ের এই বিয়েতে মত নেই, শুধুমাত্র তোর দাদাদানের জন্য এই মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছে। কিছুদিন যাক, তখন দেখবি আদার ভাই ওই মেয়েকে ডিভোর্স দিয়ে দিয়েছে। তিথির হাত জোড়া থেমে গেল। সে জ্যোতির দিকে তাকিয়ে অবাক কণ্ঠেই বলল, মানছি ভাইয়ার মত নেই, তাই বলে ডিভোর্স? আমার মনে হয় না বড় ভাই এমনটা করবে, কারণ দাদাজান এটা কখনোই হতে দিবে না। সময় বলে দিবে কে সঠিক ও বঠিক। আধা রুমে প্রবেশ করতেই দেখতে পেল আলো টেবিলের উপর মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে। এটা দেখে বেশ বিরক্ত হলো। এই মেয়েটা যেখানে সেখানে ঘুমিয়ে যায়, তার উপর ঘুমের কোনো সিরে নেই। সে নজর সরিয়ে গায়ে শার্ট খুলে আলমারি থেকে টি শার্ট ও চার্জার নিয়ে ওয়াশরুমে চলে গেল। দাদাজান ছোটোমা খেয়েছে? তিথি ভাইয়ের প্লেটে ভাত বেড়ে দিতে দিতে বলল, হ্যাঁ সবাই খেয়েছে, শুধু ভাবি বাদে। আধারে কপাল কুঁচকে গেল। সে কিছু জিজ্ঞেস করবে তার আগে জ্যোতি চোখ মুখ কুঁচকে বলল, না, শুরু হয়ে গেছে মেয়েটার নাটক যত সব। তিথি আর চোখে খেয়াল করলো তার ভাইয়ের চেহারা একদম স্বাভাবিক। ধীর কণ্ঠে বলল, ভাবি বলেছিলি প্রেজেন্টেশন কমপ্লিট হওয়ার পরে সে খেয়ে যাবে, কিন্তু তার আগেই ঘুমিয়ে গিয়েছে, তার ওনাকে ডিস্টার্ব করিনি ভাইয়া। আদার কিছু না বলে চুপচাপ খেতে শুরু করলো। জ্যোতি রান্নাঘর থেকে পায়েসের পাত্র নিয়ে এসে টেবিলের উপর রেখে একগাল হেসে বলল, তোমার পছন্দের ডেজার্ট তৈরি করেছি আদার ভাই, খেয়ে বলো কেমন হয়েছে। মিষ্টি খেতে ইচ্ছে করছে না, আধারের স্বাভাবিক গলায় বলে। সেটা শুনে জ্যোতি হাসি গায়েব হয়ে গেল। সে কিছু না বলে চুপচাপ ওখান থেকে চলে গেল। মনে মনে বিড়বিড় করে বলল, আমিও দেখব তুমি কতদিন আমাকে ইগনোর করতে পারো আদার ভাই। আজ হোক কিংবা কাল তোমাকে আমি নিজের করেই নিব। আধার খাওয়া শেষ করে একটা প্লেটে খাবার সাজিয়ে নিয়ে উপরে চলে গেল। তিথি বসে থেকে পায়েস খেতে খেতে ভাইয়ের যাওয়ার পথের দিকে তাকিয়ে থেকে মুচকে হাসল। চোখে মুখে পানি পড়তেই ধর পড়িয়ে উঠল আলো। মেয়েটা এতটাই হসকুচিয়ে গিয়েছে যে চেয়ার নিয়ে উল্টে ঠাস করে নিচে পড়ে গেল। আলো হতভম্ব হয়ে কোমর চেপে ধরে সামনে দাঁড়িয়ে থাকা স্বামীর দিকে তাকায়। পরিস্থিতি বুঝতে কিছুটা সময় লাগে, কিন্তু যখন বুঝতে পারলো তখনই রাগে চেঁচিয়ে উঠল, এই আপনার সমস্যা কি? আমার ঘুমের সাথে আপনার এত শত্রুতা কেন? আধা টেবিলের উপর প্লেট রেখে ধীর কণ্ঠেই বলল, খাবার খেয়ে তারপর ঘুমাও। আলো কিছু বলতে গিয়েও থেমে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, ভালো করে তো ডাকতে পারতেন, শুধু শুধু রাত বিরাতে ভিজিয়ে দেন। আধার এক নজর ভেজা মুখশ্রীর দিকে তাকিয়ে বিছানায় যেতে যেতে বলল, এক গ্লাসের জায়গায় এক বালতি পানি রিজার্ভ করতে। আলো দাঁত কিরমির করল। মনে মনে বলল, শালা তোকে যদি গোবরের পানিতে চুবানি না দিয়েছি তাহলে আমিও আলো রহমান নই। এসব বিড়বিড় করতে করতে তোয়ালে দিয়ে চোখ মুখ মুছে ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে নিচ থেকে চেয়ার টেনে তুলে নিয়ে বসলো পড়ল। খিদের জন্য তার পেট জ্বলে যাচ্ছে, কখন যে ঘুমিয়ে গেছে বুঝতে পারনি। তবে এখন সব ইঁদুরেগুলো পেটের মধ্যে তাণ্ডব করে শুরু করে দিয়েছে। আলো চুপচাপ খাবার নিয়ে নিল। প্লেট গুছিয়ে রেখে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমের লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। ততক্ষণে আধার ল্যাপটপ নিজের কাজ করে শুয়ে পড়েছে। আলো এখনো ভূতের মতো দাঁড়িয়ে আছে। মূলত সে ভাবছে আজ কোথায় শুবে। কয়দিন সোফায় থেকে পড়তে পড়তে তার পিঠে কোমরের 12টা বেজে গেছে। এইভাবে চলতে থাকলে আর শরীরের আস্ত একটা হাড্ডিও থাকবে না। এইদিকে বদমাইশ লোকটা কি শান্তিতে ঘুমাচ্ছে, অথচ সে কষ্ট করছে। আলো আজ ঠিক করে নিয়েছে এখন থেকে সে বিছানায় থাকবে। তার সাথে শুতে যদি ওই লোকটার অসুবিধা হয় তাহলে তিনি না হয় সোফায় ঘুমাবে, তবু সে আর নিজের শরীরে কষ্ট দিবে না। অনেক ছাড় দিয়েছে, এখন আর না। আলো টুপ করে নরম তুল তুলে কমফোর্টের মধ্যে ঢুকে গেল। আহা কি আরাম, কতদিন পর নরম বিছানায় শুয়েছে। আজ একদম রিল্যাক্সে ঘুমাবে, তারপর যা হবে সকালে দেখা যাবে। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যায়। নিজের শরীরের উপর ভারী কিছু অস্তিত্ব টের পেয়ে ঘুম হালকা হয়ে গেল আধারের। সে পিট পিট করে চোখ মেলে তাকাতেই আহামুক বনে যায়। আলো তাকে কোলবালিশের মতো হাত পা নিয়ে পেঁচিয়ে ধরে ঘুমাচ্ছে। মেয়েটা তার নগ্ন বুকের মাঝে। আদার কিছুক্ষণ বিস্ময়ে তাকিয়ে থেকে মেয়েটিকে নিজের কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করলো। ওইদিকে আলো ঘুমের ঘরে আলো শক্ত করে জড়িয়ে ধরে বিড়বিড় করলো, কুলবালিশ তুই আজ এত নড়ছিস কেন? আমাকে একটু শান্তিতে ঘুমাতে দে, নয়তো তোকে রাস্তায় ফেলে আসবো। আদার বিরক্তিকর কণ্ঠে বলল,
আমি তোমার কুল বালিশ না, জল জ্যান্ত একটা মানুষ। ছাড়ো আমাকে, অসভ্য মেয়ে। আলোর কান অব্দি কথাগুলো আদৌ পৌঁছেছে কিনা না সন্দেহ। সে তো নিজের ডান পা ছেলের পেটের উপর তুলে দিয়ে আরামসে ঘুমাচ্ছে। আধারে ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে একটু শক্তি খাটিয়ে নিজের থেকে আলোকে দূরে সরিয়ে দিল। এই মেয়েটা ঘুমানোর স্টাইল সাংঘাতিক। আদার ফুস করে শ্বাস ছেড়ে উবুক হয়ে বালিশ মুখ কুঁজল। একটু পর অনুভব করলো তার উদম পিঠের উপর একজোড়া কোমল পায়ের অস্তিত্ব। কি নানু ভাই, আজ সকাল সকাল মুখটা এমন পেঁচার মতো করে রেখেছো কেন? চোখ দুটো ভীষণ লাল লাগছে, রাতে ঘুমাওনি? সিঁড়ি বেয়ে নিচে নামতেই নাতিকে দেখে সুবহান খান প্রশ্ন ছুড়ে দিলেন। আধারের আজ মন মেজ একদম ভালো নেই। এর পিছনে ওই মেয়েটা রয়েছে। সারা রাত একটু তাকে শান্তিতে ঘুমোতে দেয়নি। দূরে সরিয়ে দিল, আবার কাছে এসে লেপ্টে ছিল। সোফায় যদি লম্বা হতো তাহলে সে উঠে সোফাতে শুয়ে থাকতো, কিন্তু সেটাও করতে পারেনি। মেয়েটার জ্বালায় ইচ্ছে করছিল রুম থেকে বেরিয়ে যেতে। তেমন কিছু না দাদা যান, আদার সোফায় বসে ধীর কণ্ঠেই বলল। সুবহান খান হেসে বলল, বুঝি বুঝি। আদার কথা বাড়ালো না। শেফালি এসে কফি দিয়ে গেল। তাহমিনা খান তাদের থেকে কিছুটা দূরে সোফায় বসে থেকে গম্ভীর মুখে চা খাচ্ছেন আর আধারকে পর্যবেক্ষণ করছেন। ওনার সাথে জ্যোতিও আছে, আর তিথি এখনো ঘুমে। আধার ভাই, তোমার ঘাড়ে ওইটা কিসের দাগ? জ্যোতির কথা শুনে সবার নজর আধারে উন্মুক্ত ঘাড়ের দিকে নিবদ্ধ হলো। জায়গাটা লাল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে ধারালো নখের আঁচড় লেগেছে। সুবহান খান মিটমিট করে হাসছেন। আধার শান্ত ভঙ্গিতে উঠে গিয়ে বলে উঠল, আমার শরীরের দাগ হয়েছে কিনা সেটা তোর দেখার বিষয় না। আমি আগেও বলেছি, আজ আবারও বলছি, নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা করো, আর আমার ব্যাপারে অযথা নাক ঘামানো বন্ধ করো। রাগে কষ্টে অপমানে জ্যোতির কান্না পেল। তাহলে কি তার আধার ভাই ওই মেয়েটার কাছে গিয়েছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? আধার ভাই তো ওই মেয়েটাকে একটু পছন্দ করে না, আর না ওই বিয়েটা মেনে নিয়েছে। তাহলে জ্যোতি সলসল চোখে তাহমিনা খানের দিকে তাকায়। তিনি ইশারা করে শান্ত হতে বললেন। মেয়েটার অসহায়ত্ব কণ্ঠ বিড়বিড় করে বলল, আর কত শান্ত থাকবো খালামুনি? শান্ত থাকতে থাকতে তো আজ আমার আধার ভাইকে হারিয়ে ফেললাম। তুমি আমায় কথা দিয়েছিলে, কিন্তু সেটাও রাখতে পারলে না, অথচ আমাকে শান্ত থাকতে বলেছ। সরি টু সে খালামুনি। এবার থেকে আমার অশান্ত রূপটা দেখবে। অনেক সহ্য করেছি, কিন্তু আর না। বলে জ্যোতি হনহন করে সেখান থেকে চলে গেল, আর পিছনে ফেলে গেল চিন্তিত তাহমিনা খানকে। আধার কফির মুখে চুমুক দিতে দিতে রুমের ভিতরে পা রাখতে থমকে গেল। বিস্ময়ে লালচে চোখ জোড়া আটকে যায় কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্যের মাঝে। তার থেকে কিছুটা দূরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থেকে আলো এলোমেলোভাবে শাড়ি পরার চেষ্টা করছে ফোন দেখে। মেয়েটা এতটাই মনোযোগ সহকারে শাড়ি পরছে যে তার অস্তিত্বটুকু টের পেল না। আধার কিছুক্ষণ থো মেরে দাঁড়িয়ে থেকে এক নিঃশ্বাসে গরম পুরো কফিটা খেয়ে নিল। তারপর উল্টো ঘুরে গিয়ে রুম থেকে বেরিয়ে গেল। এই অসভ্য মেয়েটার জন্য এখন নিজের রুমে যখন তখন ঢুকতে পারবে না। ডিসকাস্টিং। প্রেজেন্টেশনের জন্য আজ আলো আকাশি রঙা সুতি শাড়ি পরেছে। তার পছন্দের রং আকাশি ও সাদা। সে এক হাতে লম্বা আঁচল, অন্য হাতে কুচি ধরে আস্তে ধীরে নিচে নেমে এলো। মাশাল্লাহ, আমার নাতি বউকে কত একদম আকাশে পরিমতো লাগছে। সুবহান খান মুগ্ধ চোখে তাকিয়ে থেকে প্রশংসা করলেন। আলো একগাল হেসে কাছে এসে দাদা শ্বশুরের পাশে বসলো। তারপর দুহাতে জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলল, তুমি আমার থেকে খুব সুন্দর দাদু ভাই। সুবহান খান শব্দ করে হেসে দিয়ে মেয়েটার মাথায় হাত বুলিয়ে বললেন, আমার বউ তো আর এমনি এমনি পাগল হয়নি আমার জন্য। আলো ফিক করে হেসে দিল। মানতেই হচ্ছে, দাদিজান পছন্দ মারাত্মক। সুবহান খান কিছু একটা ভেবে বললেন, আমার বউকে জান বলছিস, আর আমাকে ভাই? ঠিক আছে, এখন থেকে না হয় তোমাকেও দাদাজান বলে রাখবো। সুবহান খান মুস্কি হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিল। তাহমিনা খান ডাইনিং সাজিয়ে ধীর কণ্ঠে বললেন, নাস্তা রেডি, সবাই চলে এসো। আলো তার দাদাজানের সাথে উঠে গেল। খেয়াল করলো আদার ছেলের পাশে চেয়ার জ্যোতি বসেছে, আর তার পাশে তিথি। সুবহান খান প্রথম চেয়ারে বসতে বসতে জ্যোতিকে উদ্দেশ্য করে বলল, আমার নাতির পাশে শুধু নাতি বউয়ের বসার অধিকার আছে জ্যোতি, তুমি তিথির পাশে বসো। জ্যোতির মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। তার হাব ভাব বলে দিচ্ছে সে এখান থেকে উঠবে না। আলো ঘুরে এসে দাদাজানের পাশে চেয়ারে বসে পড়ল। সমস্যা নেই দাদাজান, আপু ওখানে বসে থাকুক। সুবহান খান শক্ত চোখে নাতির দিকে তাকায়। সে তীক্ষ্ণ নজর দেখেও না দেখার ভান করে বসে থেকে এক মনে নাস্তা করতে থাকলো। আশেপাশে কি হচ্ছে সেটা দেখার কোনো আগ্রহ নেই তার। নাস্তা করা শেষে আলো ব্যাগ ফাইলগুলো নিয়ে বেরিয়ে এলো ভার্সিটিতে যাওয়ার জন্য। আধার ফরমালে পোশাকে রেডি হয়ে বেরিয়ে এসেছে। আধার ড্রয়িং রুমে আসতেই গম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ে দিল সুবহান খান। আলো থমথমে মুখে চেয়ে রইল। আধার কিছুক্ষণ চুপ থেকে বাইরে যেতে যেতে বলে উঠল, এসো। আলো শাড়ি সামলিয়ে গাড়ির প্রথম ডোর খুলতে যাবে, তখনই যদি শাড়ি পরে সেজে গুজে এসে তাকে পাশ কাটিয়ে
সোজা আধার ছেড়ে পাশে গিয়ে বসে পড়ল। আমি পিছনে বসতে কমফোর্ট ফিল করি না। তোমার কোনো অসুবিধা নেই তো পিছনে বসতে? আলো দ্রুত মাথা নাড়িয়ে বলল, না 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 আপু, আমার কোনো অসুবিধা নেই। তারপর পিছনে ডোর খুলে বসে পড়ল আলো। ওইদিকে আধারের চোয়াল শক্ত হয়ে আছে। সে নিজেকে যথেষ্ট সামলিয়ে জানতে চাইল, তুই কোথায় যাবি? জ্যোতি একগাল হেসে বলল, তোমার ভার্সিটিতে অনেকদিন যাওয়া হয় না, একটু ঘুরতাম ওই আর কি। আধার আর কিছু না বলে সিট বেল্ট খুলে গাড়ি স্টার্ট দিল। অনেকটা সময় পেরিয়ে ভার্সিটি থেকে কিছুটা দূরে গাড়ি থামিয়ে দিল। আলো কিছু না বলে চুপচাপ নেমে গেল, কারণ সে জানে তার জন্য এখানে থেমেছে। তার মতো ওই লোকটাও চায় না ভার্সিটিতে কেউ জানুক তাদের দুজনের সম্পর্ক কি। আধার বলল, তুইও নাম। আধারের কথা শুনে জ্যোতি অবাক কণ্ঠে বলল, কেন? আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না। জ্যোতি মন খারাপ করে নেমে গেল। ততক্ষণে আলো অনেকটা এগিয়ে গিয়েছে। খোলা কালো চুলগুলো বাতাসে উঠছে, সাথে শাড়ি লম্বা আঁচলো। জ্যোতি ভেবেছিল আলো রিয়াক্ট করবে কিংবা জেলাস হবে, কিন্তু তাকে অবাক করে দিয়েছে মেয়েটা, কিছুই মনে করলো না। আর না কোনো অস্বস্তি ছিল।